মাত্র ৮ দিনের ব্যবধানে পদ্মা সেতুতে আজ বসছে আরও একটি স্প্যান। দৃশ্যমান হতে যাচ্ছে প্রায় ৫ কিলোমিটার। চলতি মাসে বসবে আরও দুটি। পর্যাপ্ত উৎপাদন আর মজুদের পরও নিয়ন্ত্রণে আসছে না আলুর দাম। টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত। সবজির বাজারও চড়া। গাজীপুরে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা বনসাই বাগান বেকার যুবকদের কাছে সফলতার দৃষ্টান্ত। প্রশিক্ষণে অন্তর্ভুক্তের কথা ভাবছে যুব উন্নয়ন অধিদপ্তর। এবং ক্ষমতায় গেলে করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াবে মার্কিন অর্থনীতি। নির্বাচনী সমাবেশে ট্রাম্প। মহামারীতে লোকসান হতে পারে $১৬ ট্রিলিয়ন। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি কামরুল হাসান সবুজ। পদ্মা সেতুতে আজ যোগ হচ্ছে ৩৩ নম্বর স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হবে ৪,৯৫০ মিটার সেতু। এর মধ্যে স্প্যান বসানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সেতু কর্তৃপক্ষ। এটি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হবে। সেতুর ৩ ও ৪ নম্বর পিলারের ওপর ৩৩ নম্বর স্প্যানটি বসানো হবে। পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান বসানো হবে। ৩৩ নম্বর স্প্যানটি বসানো হলে বাকি থাকবে আরও ৮টি স্প্যান বসানোর কাজ। চলতি মাসে আরও ২টি স্প্যান বসানোর কথা রয়েছে। এই মুহূর্তে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার হেসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, সবুজ ৩২তম স্প্যানটির তুলনায় খুব দ্রুতই ৩৩তম স্প্যানটির কাজ এগিয়ে গেছে। অর্থাৎ সকাল ৯টায় শুরু করার পর এখন ২ ঘন্টার ব্যবধানেই কিন্তু স্প্যানটি পিলারের উপর তুলে ফেলার কাছাকাছি নিয়ে আসা হয়েছে। অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যে এটি বসিয়ে দেওয়া সম্ভব হবে। এর মধ্যে যে ক্রেনটি দিয়ে স্প্যানটি নিয়ে আসা হয়েছিল সেই ক্রেনটি নোঙর করার কাজ শেষে সেটি সামনের দিকে এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ এখন যে ৩ ও ৪ নম্বর পিলার, যে দুটি পিলার উপর আজকে এই ৩৩তম স্প্যানটি দৃশ্যমান করার কথা, সেটির উপরে তুলে ফেলা হয়েছে। কিন্তু এখনও অল্প একটু বিরতি আছে, অল্প একটু গ্যাপ আছে। সেই গ্যাপটা পূরণ হলেই কিন্তু বলা যাবে যে ৩৩তম স্প্যানটি দৃশ্যমান করা হয়েছে। দুই পাশে এই স্প্যানটি তোলার কাজটি তদারকি করছেন, নিরাপত্তার দায়িত্বে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তারা আশপাশে কোনো নৌযান চলতে দিচ্ছেন না, যেহেতু ক্রেনটি অনেক ভারী, অনেক বড়, যাতে কোনো ধরনের এখানে দুর্ঘটনার মুখোমুখি হতে না হয়, তাই সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। আর যে ছোট ছোট নৌযানগুলো দিয়ে ক্রেনটি নোঙরটি টানা হয়েছিল তারা দুই পাশে অবস্থান করছে। এখন ক্রেনটিকে কিছুক্ষণ আগে এগিয়ে আনার কাজ শুরু হয়েছে, অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে এগিয়ে আনার কাজ শুরু হয়েছে। আরও হয়তো মিনিট 10 কিংবা 15 মিনিটের মধ্যে এটি নির্ধারিত পিলার, যে দুটি পিলার ৩ এবং ৪-এর সঙ্গে বসিয়ে দেওয়া সম্ভব হবে। আপনি ফ্রেমে দেখতে পাচ্ছেন যে আগে এখানে ৩টি স্প্যান বসানো ছিল, সেই ৩টির সঙ্গে নতুন করে স্প্যানটি যোগ করা হচ্ছে। আর এই স্প্যানটি মাওয়া প্রান্তের একেবারেই কাছে, অর্থাৎ অর্ধ কিলোমিটারেরও কম দূরত্বে এটি বসানো হচ্ছে। এখন পর্যন্ত যে 33টি স্প্যান বসানো হচ্ছে তার মধ্যে মাওয়ার পাড়ের সবচেয়ে কাছে স্প্যান হতে যাচ্ছে এটি। এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে করে পদ্মা সেতু এগিয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে সবুজ, এখন কিন্তু নদীতে এইখানে নাব্য সংকটের কারণে দেখা যাচ্ছে যে লঞ্চ কিংবা ফেরি চলাচল সেগুলো কিন্তু গত কয়েকদিন ধরে বন্ধ আছে। গত 5 দিন ধরে একটিও ফেরি চলাচল করছে না এই রুটে। অল্প পরিসরে আজকে সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। অর্থাৎ এই ধরনের দুর্ভোগের দিনগুলোতে যখন এক একটি নতুন করে স্প্যান বসে, তখন কিন্তু সেটি পদ্মার দুই পাড়ের মানুষের জন্য অনেক বেশি সুখকর হয়। কারণ তারা এই দুর্ভোগটা কাটিয়ে যত দ্রুত এরকম একটি একটি করে স্প্যান বসবে, পুরো পদ্মা সেতুটা হয়ে যাবে, তখন কিন্তু তাদের জন্য সেটি একটা স্বস্তির খবর যে অন্তত নদীর কোনোরকম প্রাকৃতিক জটিলতার কারণে তাদের যোগাযোগটা আটকে থাকবে না। তারা জীবনের প্রয়োজনে এই পার থেকে ওই পারে আসা যাওয়ার কাজটা আটকে থাকবে না। যাই হোক, এখন পর্যন্ত এইভাবেই স্প্যান বসানোর কাজটা এগিয়ে চলছে। আরও হয়তো 20-25 মিনিটের মধ্যে পুরো কাজটাই সম্পূর্ণ হবে। সবুজ, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতুর ৩৩ নম্বর স্প্যান বসানোর খবর জানাচ্ছিলেন রিপোর্টার এহসান জুয়েল। আলুর দামের লাগাম টানতে এবার টিসিবির মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2 থেকে 3 দিনের মধ্যে 25 টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গতকাল বিকেলে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন। তিনি আরও বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দাম বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে। আর বর্তমান দাম অস্বাভাবিক স্বীকার করে ব্যবসায়ীরা মনে করেন আলুর দাম খুচরা পর্যায়ে 35 থেকে 40 টাকা হলে যৌক্তিক।
অযৌক্তিক নানা অজুহাতে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। সম্প্রতি আলুর বাজারে যার প্রভাব হয়ে ওঠে পরিষ্কার। কোল্ড স্টোরেজ থেকে 23 টাকা, পাইকারি পর্যায়ে 25 আর খুচরা বাজারে 30 টাকা দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। এই দাম কার্যকর তো হয়নি, বরং দাম ঠেকেছে 50 টাকায়। তবে কোনো ঘাটতি নেই বলছেন বাণিজ্যমন্ত্রী, আর কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন এবছর 10 লাখ টন আলু কম মজুদ হয়েছে। প্রোডাকশন ভালো হয়েছে, একটু কনজাম্পশনটা বেড়েছে, ডিপেন্ডেন্সিটা বেড়েছে আলুর উপরে বিদায়, কিন্তু কোনো অবস্থাতেই কোনো অ্যালার্মিং সিচুয়েশন না। টোটালি যাইয়া আলুর কিছুটা শর্টেজ আছে। তবে পাইকারি ব্যবসায়ীরা স্বীকার করেন বর্তমান দাম অযৌক্তিক। আমি মনে করি যে 40 টাকা হলে রিটেল প্রাইস চলে, 23 টাকা বিক্রি হয় নাই। এ অবস্থায় ভোক্তাদের জন্য নির্ধারিত দাম কার্যকর করার কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন বাণিজ্যমন্ত্রী। খুব শক্তভাবে যে প্রাইসটা দেওয়া হয়েছে সেটা অবিলম্বে কার্যকর করতে চাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চাহিদা যোগানের সূত্র মেনে নয় পাইকারি বাজারে আলুর দাম ওঠানামা করছে সিন্ডিকেটের ইশারায়। রেকর্ড উৎপাদন আর সরকারি মজুদের সব হিসাব পাল্টে দিয়ে অতিরিক্ত দামের মাসুল গুনতে হচ্ছে ক্রেতাকে, এমনটাই অভিযোগ পাইকারি বিক্রেতাদের। তাদের দাবি লাগাম টানতে হবে সরকারকেই। SM সালাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। রাজধানীর খিলক্ষেতের ব্যবসায়ী এসেছেন আলু কিনতে। মানভেদে 35 থেকে 40 টাকার পাইকারি দরের আলু খরচ মিটিয়ে খুচরায় বিক্রি হবে 50 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন বন্যায় অন্য সবজির চড়া দামে আলুর উপর চাপ পড়ায় সুযোগ নিচ্ছে পাইকাররা। এটা নিচ্ছি 35 টাকা কেজি, লালটা তাহলে 45 টাকা কেজি বিক্রি হবে। সরুর দেশিটা এটা 40 টাকা নিচ্ছি, 50 টাকা কেজি বিক্রি হবে। আমাদের তো লাভ লস নাই, আমরা জাস্ট যেভাবে কিনবো 5 টাকা মিনিমাম টাকা আমরা বিক্রি করবো। জাস্ট এটা মনিটর করে বাজারের উপরে পলিশটা দেখাইতেছে হাজার হাজার বস্তা পড়ে রয়েছে, কিন্তু দিতেছে না। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ঘাটতি নেই সরবরাহে, আড়ত ঠাসা আলুর স্তূপে, কিন্তু দামে আগুন। বিক্রেতারা বলছেন স্টোরেজের মহাজন আর ফড়িয়াদের ফোনের ইশারায় নির্ধারণ হয় দাম। মালিক মনে করে স্টোরটা কিনিছে, কিনা চালান করে এখানে পাঠা দেয়, তারপরে বলে যে এই দাম পড়ছে, এই দামে বিক্রি করবে। সরকারের রেট দিচ্ছে 30 টাকা কেজি, আমরা কিনে আমাদের 38 টাকা কেজি। মাল আমাদের মার্কেটে আসে নাই, কেলে মাল ব্যাপারীকে পড়তে হয় না। দাম এটা মোকামে বাড়া দিচ্ছে কোল্ড স্টোরেতে কমে ছাড়লে আমরা কমে বেচতে পারি। মাত্র কয়েকদিন আগে এক রাতের ব্যবধানে পেঁয়াজের ঝাঁজ বেড়ে হয় কয়েক গুণ। কয়েক ঘন্টার কারসাজিতে অনেক অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আছে আঙুল ফুলে কলা গাছ হওয়ার অভিযোগ। চড়ে যাওয়া সেই পেঁয়াজের দাম নামেনি এখনো। বাজারে আসা ক্রেতাদের প্রশ্ন, এবার কি তবে আলুর পালা? সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে আবারও দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে করোনার ধকল কাটিয়ে আগামী বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। রোববার স্থানীয় সময় বিকেলে নেভাডা অঙ্গরাজ্যের কার্সন সিটিতে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি আরও বলেন, বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্রকে তিনি চীনের কাছে সমর্পণ করবেন। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে করোনার অজুহাতে দেশব্যাপী লকডাউন জারি করে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করবেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে একই দিনে নর্থ ক্যারোলাইনার ডারহামে প্রচারণা চালান ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। Next year will be the greatest economic year in the history of our country for everybody. Choice between strong borders or no borders, between supporting the police or defunding the police, between delivering a vaccine in record time to kill the virus or a Biden shutdown to kill the economy. করোনা মহামারীতে মার্কিন অর্থনীতির $16 ট্রিলিয়ন পর্যন্ত লোকসান হতে পারে। এরই মধ্যে মহামারীর ধাক্কায় দেশটির জিডিপি প্রবৃদ্ধি বিপর্যস্ত। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের গবেষণা প্রতিবেদন বলছে, করোনায় আক্রান্ত হয়ে যাদের প্রাণ গেছে সেটাও এক ধরনের আর্থিক ক্ষতি। সাবেক মার্কিন অর্থ সচিব এবং অর্থনীতিবিদদের যৌথ গবেষণায় দেখা যায়, এখন পর্যন্ত দেশটিতে 2 লাখের ওপরে মানুষের প্রাণ গেছে। 2021 সাল নাগাদ এ সংখ্যা পৌঁছাতে পারে 6 লাখের ওপরে। প্রতিটি জীবনের জন্য মার্কিন অর্থনীতি হারাতে পারে $70 লাখ করে। বয়সের আগেই কর্মক্ষম যারা মারা যাচ্ছেন তাদের জন্য দেশের অর্থনীতির $4.5 ট্রিলিয়ন লোকসান হবে। যারা সেরে উঠছেন কিন্তু নানা জটিলতায় আছেন এবং কাজে না ফেরার সম্ভাবনা আছে, তাদের জন্য মার্কিন অর্থনীতির লোকসান হবে $2.5 ট্রিলিয়ন উপরে। সব মিলিয়ে
এ আকার দাঁড়াবে $16 ট্রিলিয়ন, যা দেশটির মোট জিডিপির 90%। নভেম্বরেই ঝুলন্ত তারের জঞ্জাল থেকে মুক্ত হবে ঢাকা, এমনটাই নিশ্চিত করেছেন দক্ষিণের মেয়র। নগর ভবনে গতকাল কেবল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে বৈঠক শেষে মেয়র জানান, আজ থেকেই একই সঙ্গে শুরু হবে তার অপসারণ ও মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার কাজ। এলাকাভেদে সময় কিছুটা বেশি লাগতে পারে উল্লেখ করে খরচ মওকুফ করায় সন্তোষ প্রকাশ করেন অপারেটররা। কোনো ধরনের আলোচনা ছাড়াই হঠাৎ করে ঝুলন্ত তার অপসারণ শুরু করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এতে বহু এলাকায় স্থবির হয়ে পড়ে ইন্টারনেট সেবা কার্যক্রম। ডিশ সংযোগ চালু রাখতেও বিপর্যয়ের মুখে পড়ে অপারেটররা। এই অবস্থায় রোববার সকালে নগর ভবনে কেবল অপারেটর আর ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র। এরপর তিনি ঘোষণা দিলেন, অবসান হয়েছে ভুল বোঝাবুঝির। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অফ বাংলাদেশ এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তাদের নিজ উদ্যোগে ধানমন্ডি থেকে কালকে শুরু করবেন উপর থেকে তার অপসারণ এবং ভূগর্ভস্থভাবে তারগুলোকে লাগানোর কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পূর্ণ বিনা খরচে তাদেরকে সেই সুযোগটা করে দিবে। তবে সেবাদাতারা মনে করছেন এলাকা ভেদে বিভিন্ন জায়গায় লাগতে পারে বাড়তি সময়। এমনও হতে পারে যে কোনো স্পেসিফিক রোডে অল্প সময়ের মধ্যে হতে পারে, কোনো সময় হয়তোবা নভেম্বর ক্রস করতে পারে। মাননীয় মেয়রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্ধারিত ফি যেটা আছে সেটা মওকুফ করে দেওয়ার জন্য প্রথমে আমরা ইনফ্রাস্ট্রাকচারটা আগে ভূগর্ভস্থ রেডি করব, রেডি করে সেটা ভূগর্ভস্থ কেবলের মাধ্যমে সংযোগ দিয়ে তারপরে উপরেরটা রিমুভ করব, যেন গ্রাহকদের সেবার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা না হয়। চলমান সংকট সমাধান না হলে কোয়াব ও আইএসপিএবির ধর্মঘটে যাওয়ার ঘোষণার পরই এলো ঝুলন্ত তার অপসারণের এই নতুন সিদ্ধান্ত। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে নান্দনিক এক বনসাই বাগান গড়ে তুলেছেন উদ্যোক্তা KM সবুজ। তার 100 টাকা দিয়ে শুরু করা শখের বাগানের পুঁজি আজ কোটি টাকায় দাঁড়িয়েছে। এটা বেকার যুবকদের কাছে এখন সফলতার এক দৃষ্টান্ত। বাগান পরিদর্শন করে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এই শিল্পকর্ম বিদেশে রপ্তানি সহ সারা দেশের যুব প্রশিক্ষণে অন্তর্ভুক্তের আশ্বাস দেন। বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। ছাদ জুড়ে হৈমন্তী, হিজল, তমাল আর শিমুলের রাজত্ব। বাহারি সব ফলজ গাছে এরই মধ্যে ফল ধরতে শুরু করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে বনসাই বাগান শুরু করেন গাজীপুরের উদ্যোক্তা KM সবুজ। 100 টাকার বাগান 2 যুগ পেরিয়ে কোটি টাকায় দাঁড়িয়েছে। 1000 থেকে শুরু করে 5 লাখ টাকার বনসাই রয়েছে এখানে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে বাগান দেখতে আসেন অনেকেই। ছাদে আসলে নানান প্রজাতির সবুজ ঘাস দেখে প্রাণটা ভরে যায়। আমি সবুজ ভাইয়ের বাগানে এসে বিভিন্ন প্রজাতির বনসাই গাছ দেখতে পাচ্ছি, বিশেষ করে লেবুর গাছ দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। নগরায়নের এই সময়ে বনসাইয়ের নানা প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এই তরুণ উদ্যোক্তা। ছোট পরিসরে অল্প জায়গাতে যদি আমরা বিশেষ করে বনসাই আকারে করে যদি অল্প জায়গাতে বিভিন্ন প্রজাতির গাছ রাখি, একদিকে আমরা আমাদের অক্সিজেন পাচ্ছি, আমাদের মনের খোরাক পাচ্ছি, আমরা ফুল পাচ্ছি, আমরা ফল পাচ্ছি, আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারছি। বনসাই বাগান ঘুরে যুব উন্নয়ন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা দেশের বাইরে এ শিল্প রপ্তানিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শুধুমাত্র ওনার এই টেকনিক যে বনসাই কিভাবে করে এটা নিয়ে আমরা প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করার চেষ্টা করব, কারণ এটা একটা বড় মার্কেট রয়েছে। 24 বছর আগে শুরু করা এই বাগানে 450 প্রজাতির 20,000 গাছ রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযানে নামে নৌ পুলিশ। এ সময় সদর উপজেলার আনন্দবাজার, লোকগিমারা চর ও হরিণাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করে পুলিশ। গত 6 দিনের অভিযানে প্রায় 1 মেট্রিক টন ইলিশ, 15 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং মাছ ধরার ট্রলার জব্দ করে জেলা টাস্ক ফোর্সের সদস্যরা। একই সঙ্গে 70 জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর নওদাপাড়া বাজারে কমেছে মাছের দাম। স্থানীয় ছোট নদী ও উপজেলাগুলোর তাজা পুকুরের মাছের সরবরাহ এখানে বেশি। কম মূল্যের সঠিক ওজন ও ভালো ব্যবস্থাপনা থাকায় ব্যবসায়ীরা এই মাছ সরবরাহ করেন ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট।
নগরীর নওদাপাড়া মাছের বাজার। ভোর হলেই স্থানীয় পুকুর, নদী, খালবিল থেকে সংগৃহীত রুই, কাতলা, মৃগেল, বোয়াল সহ বিভিন্ন তাজা মাছ আসে এই বাজারে। পানির চৌবাচ্চায় রাখা হয় মাছ, পরে তাজা মাছ বিক্রিতে শুরু হয় পাইকারদের হাঁকডাক। ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে এ মাছের চাহিদা থাকায় পানির ট্রাকে ব্যবসায়ীরা সরবরাহ করেন সেখানে। মাছ পুকুরে মারি, তখন সেখান থেকে পানি দিয়েই ভালোভাবে পরিষ্কার নিয়ে আসি। নিয়ে আসার পর এখান থেকে আবার পানি দিয়ে আবার রাখা হয়। তাজা মাছ আনলে বাজারে বেশি পাওয়া যায়, দামটা বেশি পাওয়া যায়, মরা মাছের দাম একটু কম হয়ে যায়। দাম কম হওয়ায় সুবিধা পায় খুচরা ব্যবসায়ীরাও, তাই ভিড়ও হয় এখানে। রুই, কাতল, আপনার খুচরা মাছ, পিওলি, তারপরে পদ্মার মাছও আছে, এখানে ইলিশ মাছও পাওয়া যায়। ব্যাপক হয়, মাছের দাম কম, মাছের আমদানি বেশি। মাছ জীবিত রাখতে স্থানীয় ও বাইরের ব্যাপারীদের সুবিধা বৃদ্ধি করায় প্রতিদিন বিক্রি হয় প্রায় 70 লাখ টাকার মাছ। পানি টানি যা কিছু লাগে পাইকারি এরিয়ার পার্টিতে সব কিছু আমরা করি, দেখাশোনা করি, সার্বিক যেগুলো আপনার সুযোগ সুবিধা সব কিছু দিতে হয়। প্রতিদিন ভোর 5টা থেকে শুরু করে এ বাজার চলে সকাল 9টা পর্যন্ত। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জে সব ধরনের সবজির দাম বেড়েছে। রামপালহাটে কেজি প্রতি সবজির দাম 8 থেকে 30 টাকা বেড়েছে। আড়তদাররা বলছেন দফায় দফায় বন্যার কারণে সবজির দাম চড়া। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী, মহাকালী, পঞ্চসার ও রামপালের কৃষকেরা তাজা হরেক রকমের সবজি নিয়ে আসেন ভোরের এই হাটে। বেচাকেনাও ভালো হয়। বন্যার কারণে যেমন কৃষকরা চাষ করতে পারে না, মাইর খাওয়ার কারণে এখন সবজিটার দাম বেশি। জিনিসের দাম বেশি, রাস্তাঘাটের খরচ বেশি, বজির দাম বেশি, এই কারণে জিনিসের দাম বেশি। বরজের পানের পাশাপাশি 12 মাস সবজি চাষ করা হয়। সেই সবজির সাথে তাই চাষিরা এই হাটে পাইকারি পানও বিক্রি করেন। সবজিগুলো সব সম্পূর্ণ কীটনাশক মুক্ত, ফরমালিন মুক্ত, একদম ফুল ফ্রেশ সবজি সরাসরি কৃষকরা জমি থেকে সোজা আমাদের বাজারে নিয়ে আসে এবং এখান থেকে পাইকারি দামে তারা এখানে বিক্রি করে। কয়েক দফা বন্যার কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে বলছেন আড়তদাররা। সবজি বর্তমানে 20 টাকা 30 টাকা কেজিতে বেশি। ধুন্দল ছিল 30 টাকা, এখন 50 টাকা। লাউ ছিল 40 টাকা, এখন 60 টাকা 70 টাকা। লাউ ডোকা ছিল 40 টাকা 30 টাকা, 70 টাকা 80 টাকা হালি। সবজি লুব্বা, বটবটি ছিল 30 টাকা 35 টাকা, এখন 70 টাকা 60 টাকা। স্থানীয় কৃষকরা তাদের বাড়ির আঙিনায় এবং জমিতে উৎপাদিত অন্তত 30 রকমের কীটনাশক মুক্ত সবজি নিয়ে আসেন এই হাটে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হাবিবুল্লাহ ডন উত্তরার রূপায়ণ সিটি পরিদর্শন করেছেন। এ সময় তাকে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রূপায়ণ সিটি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান। গাজীপুরের চন্দ্রায় অবস্থিত কারখানা পরিদর্শন করেন তিনি। এই সময় পরিবেশ সচিব ইনভার্না নামে ওয়ালটনের নতুন মডেলের এসির উদ্বোধন করেন। এ সময় মন্ত্রণালয় এবং ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সচিব ওয়ালটন কারখানা পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব বলে জানান। করোনা মহামারী থেকে চলতি বছর শুধু একটা দেশই ঘুরে দাঁড়াবে আর প্রবৃদ্ধির মুখ দেখবে, সেই দেশ চীন। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে যে সময় পুরো বিশ্ব আর্থিক সংকটের মধ্যে আছে সে সময় শুধু চীনই সংকট কাটিয়ে এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। IMF বলছে 1930 সালের পর এই মহামন্দার মধ্যে সারা বিশ্বে কোভিড-19 সংক্রমণের মধ্যেই চীনের আমদানি রপ্তানির রেকর্ড হয়েছে। সংস্থাটি বলছে শুধু চীনই মন্দার মুখে পড়বে না, আর প্রবৃদ্ধি হবে প্রায় 2%, যেখানে বিশ্বের উন্নত থেকে শুরু করে উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি নেতিবাচক অবস্থায় থাকবে। মূলত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আর ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করেই সচ্ছল অবস্থায় ফিরেছে চীনা অর্থনীতি। করোনায় লোকসানে থাকা পাবনার তাঁতিরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাঁতের শাড়ি লুঙ্গি তৈরিতে ব্যস্ত তারা। ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে দোগাছি তাঁতপল্লী এলাকায় আছেন সহকর্মী SA আসাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসাদ, সবুজ বাংলাদেশের
অন্যতম ক্ষুদ্র কুটির শিল্প এই তাঁত সমৃদ্ধ পাবনার দোগাছি তাঁতপল্লীতে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, এই পাবনার তাঁত শিল্পের একটি অতীত ঐতিহ্য আছে। সপ্তদশ শতকের শেষের দিকে পাবনায় তাঁত শিল্পের গোড়াপত্তন হলেও দীর্ঘদিন পাবনার তাঁত শিল্প ব্যাপক সুনামের সাথে পাবনার এই তাঁত সারা দেশ সহ এই উপমহাদেশে রাজত্ব কায়েম করে আসছিল। কিন্তু গত কয়েক দশকে অব্যাহতভাবে তাঁত, সুতা, রং এবং তাঁত পণ্য তৈরি করতে যেসব উপকরণ লাগে, উপকরণের দাম অব্যাহত বৃদ্ধির কারণে চরমভাবে আর্থিক সমস্যায় পড়ে এই পাবনার তাঁত শিল্প। আপনি দেখেন, তারপরে গত 8 মাস আগে হঠাৎ করে করোনা প্রাদুর্ভাবে একেবারেই পাবনার তাঁত শিল্পের অবস্থা খুবই নাজুক পরিস্থিতির মধ্যে পড়ে। তারপরেও পাবনার তাঁতিরা সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমি যদি এখন আপনাদের পাবনার তাঁত দেখাতে চাই, আমি একটু দেখেন পাবনায় কিভাবে চলছে একজন তাঁত পাবনায় এই তাঁত দেশের বাইরেও চলছে, ব্যাপকভাবে রপ্তানি হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই এই করোনার কারণে পাবনার তাঁতের চরম দুর্দশা নেমে আসে। আমি তাঁত মালিকদের সাথে যেটুকু কথা বলে জানতে পেরেছি, তারা চরম হতাশায় আছেন ব্যাংক ঋণ এবং অব্যাহতভাবে বাজারের কারণে। আপনার মাধ্যমে আমি পাবনার দোগাছি তাঁতপল্লী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনার তাঁত শিল্পের খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এ আসাদ। কাবো দা রোকা বা কেপ রোকা ইউরোপের শেষ প্রান্ত নামে পরিচিত আটলান্টিক পাড়ের এই দর্শনীয় স্থানটি অসংখ্য ভ্রমণ পিয়াসীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাগর আর পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি ইউরোপ বা আমেরিকায় থাকা প্রবাসী বাংলাদেশিরাও ছুটে আসেন এখানে। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। সাগর আর আকাশ যেখানে মিলেমিশে একাকার, নীল জলরাশিতে সূর্যের কিরণ সে সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণ। অন্য পাশে সুউচ্চ সবুজ পাহাড় যেন দিচ্ছে স্বর্গের হাতছানি। চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় এমন সৌন্দর্য উপভোগ করতে ইউরোপের শেষ প্রান্ত নামে পরিচিত কাবো দা রোকা মুখর পর্যটকদের পদচারণায়। রাজধানী লিসবন থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত আটলান্টিক মহাসাগর ঘেঁষা 140 মিটার পাহাড়ের উপর অবস্থিত দৃষ্টিনন্দন ঐতিহাসিক বাতিঘর দেখতে সেখানে ছুটে আসেন পর্যটকরা। পর্তুগালের বাইরেও বিশ্বের লাখো ভ্রমণ পিপাসু পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ইউরোপের একেবারে পশ্চিমের শেষ প্রান্ত কাবো দা রোকা। পর্তুগালের অধিকাংশ পর্যটন কেন্দ্র যখন এই মুহূর্তে পর্যটক শূন্য করোনার এই সময়ে, তখনও এই কাবো দা রোকায় রয়েছে বিভিন্ন দেশের অসংখ্য পর্যটকদের পদচারণা। স্থানটির সৌন্দর্য উপভোগ করতে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। জায়গাটা খুব সুন্দর, এক সাইডে আটলান্টিক, অপোজিট সাইডে পাহাড়, খুবই সুন্দর জায়গা। এখানে কিন্তু শুধু যে আমরা পর্তুগাল প্রবাসীরা আসি তা না, এখানে যারা দেখা যায় যে সুযোগ পেলে ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে, জার্মান, ইতালি, স্পেন, ফ্রান্স, ওখানকার যারা আসে পর্তুগালে ঘুরতে আসে, ওরা কিন্তু এই পয়েন্টটা কিন্তু একেবারে মিস করতে চায় না। পর্তুগিজ কবি লুইস কামেসের ভাষায় এটি সেই জায়গা যেখানে ভূমির শেষ এবং সমুদ্র শুরু, এপারে ইউরোপ, ওপারে আমেরিকা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত লেবার ক্যাম্প সোনাপুর। দেশটির মরুভূমি থেকে শুরু করে আজকের ঐশ্বর্য গড়ে তোলার পেছনে মিশে আছে যাদের শ্রম ও ঘাম, তাদের আবাসস্থল এই সোনাপুরে। এখানে বসবাস করেন 2 লক্ষাধিক বাংলাদেশি। বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে যাদের অবদান অসামান্য। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট। আমিরাতের ব্যাপক পরিবর্তনের পেছনে প্রতিনিয়ত যে মানুষগুলো শ্রমঘাম বিলীন করে তারাই সারাদিনের ক্লান্তি শেষে বিশ্রাম করতে আসেন সোনাপুরে গড়ে ওঠা লেবার ক্যাম্পগুলোতে। এখানে প্রায় 15 লাখ শ্রমিকের আবাস হলেও 2 লাখের বেশি শ্রমিক বাংলাদেশি। 2012 সালে বাংলাদেশিদের ভিসা বন্ধ না হলে এই সংখ্যা 5 লাখের বেশি হতো বলে ধারণা প্রবাসীদের। আমাদের ভিসা বন্ধর কারণে এই জায়গাটা পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল এই ত্রিদেশীয় অবস্থান এখানে দখলদারিত্ব তৈরি করে নিয়েছে। যদি বাংলাদেশ গভর্নমেন্ট কূটনৈতিক রিলেশনটা ঠিক রাখেন, তাহলে বাংলাদেশের যেটা
লেবার যেটা চাহিদা সেটা অতি দ্রুত এরা ভিসা ওপেন করবে। শ্রমিক ক্যাম্পগুলো ঘিরে প্রায় 20 থেকে 30 হাজার প্রবাসী নানা ব্যবসায়ী জড়িয়ে আছে। করোনাকালে শ্রমিকরা বেশি ক্ষতিগ্রস্ত না হলেও প্রবাসীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। কর্মহীন হয়ে পড়েছেন বহু প্রবাসী। করোনা প্রাদুর্ভাবের সংকটটা সোনাপুর আমাদের বাঙালি ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো করে তুলছে তাদের উপর সেটা একটা গজবের মতো হয়ে পড়ছে। যারা বিভিন্ন প্রতিষ্ঠান খুলে রেমিটেন্স আহরণ করছে তারা করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2012 সালের পর শ্রমিক ভিসা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে শ্রমিক আসা বন্ধ হয়ে যায়। সোনাপুরে লেবার ক্যাম্পগুলোতে বাংলাদেশি শ্রমিকের তুলনায় বাড়তে থাকে ভারত, পাকিস্তান ও নেপালি শ্রমিকদের আধিপত্য। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে দেখে নেব সূচকের অবস্থান। এই মুহূর্তে 3টি সূচকই নিম্নমুখী অবস্থানে রয়েছে। ঢাকা ডিএসসি এক্স ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 4871 পয়েন্টে, এখন পর্যন্ত কমেছে 6 পয়েন্টের কাছাকাছি। ডিএসসি এস ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1110 পয়েন্টে, এখন পর্যন্ত কমেছে 1 পয়েন্টের কিছুটা বেশি। এবং ডিএসসি 30 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1674 পয়েন্টে, এখন পর্যন্ত কমেছে 1 পয়েন্টের কাছাকাছি। এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হয়েছে 313 কোটি টাকার শেয়ার এবং হাত বদল হওয়ার শেয়ারের মধ্যে দাম বেড়েছে 117টি প্রতিষ্ঠানের, দাম কমেছে 153টি প্রতিষ্ঠানের এবং দাম অপরিবর্তিত রয়েছে 77টি প্রতিষ্ঠানের শেয়ারের। দর্শক, এবার আমরা দেখে নেব টপ 20 তালিকায় প্রতিষ্ঠানের অবস্থান এবং সেই শেয়ারের বর্তমান দাম। তালিকার শুরুতেই রয়েছে 1 নম্বরে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 50 টাকা 90 পয়সা দরে এবং সর্বোচ্চ দর উঠেছিল 50 টাকা 90 পয়সা পর্যন্তই আছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 49 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 49 টাকা 60 পয়সা পর্যন্ত। তালিকার তৃতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 147 টাকা 30 পয়সা দরে। চতুর্থ নম্বরে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 59 টাকা 40 পয়সা এবং পঞ্চম অবস্থানে রয়েছে এশিয়ান ইন্স্যুরেন্স কোম্পানির। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 58 টাকা 10 পয়সা দরে। দর্শক, আমরা দেখে নিচ্ছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাত্র 8 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে আজ বসছে আরও একটি স্প্যান। দৃশ্যমান হতে যাচ্ছে প্রায় 5 কিলোমিটার। চলতি মাসে বসবে আরও দুটি। পর্যাপ্ত উৎপাদন আর মজুদের পরও নিয়ন্ত্রণে আসছে না আলুর দাম। টিসিবির মাধ্যমে 25 টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত। সবজির বাজারও চড়া। এবং গাজীপুরে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা বনসাই বাগান বেকার যুবকদের কাছে সফলতার দৃষ্টান্ত। প্রশিক্ষণে অন্তর্ভুক্তের কথা ভাবছে যুব উন্নয়ন অধিদপ্তর। এই ছিল সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।